স্বাগত সকলকে। আজকে ১৬ই জানুয়ারি এবং ১৬ই জানুয়ারির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো পেয়েছি বিগত ২-৩ দিনে, সেগুলো আলোচনা করে নেওয়া যাক। তো চলুন, আজকের ভিডিওর প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, ভারতে প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত হিসেবে চালু করেছে কোন রাজ্য? পেপারলেস কোর্ট কোন রাজ্য ফার্স্ট চালু করেছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কেরল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরল রাজ্যে। কী বলা হচ্ছে একটু দেখে নেব। বলছে যে কেরালার ওয়াইনার জেলা কালপেট্টা ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত হিসেবে চালু হয়েছে। 6ই জানুয়ারি এটি ঘোষণা করা হয়েছে। 2026-এ ভারতের প্রধান বিচারপতি শ্রী সূর্যকান্ত শর্মা ভার্চুয়ালি উদ্বোধন করে এই ব্যবস্থার করা হয়েছে, যে প্রথম এই ব্যবস্থায় মামলা দায়ের করা হয়েছে কাগজবিহীনভাবে, অর্থাৎ অনলাইনে মামলা দায়ের করা হয়েছে। চূড়ান্ত রায় পর্যন্ত সমস্ত প্রক্রিয়ায়, অর্থাৎ মামলা দায়ের করা থেকে শুরু করে রায়দান করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই অনলাইনে করা হবে, অর্থাৎ ভার্চুয়াল না, অনলাইনের মাধ্যমে করা হবে, পেপার ছাড়াই করা হবে, ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে, যা বিচার ব্যবস্থায় সময় ও খরচ দুটোই সাশ্রয় করবে বলে, এবং অবশ্যই এটি পরিবেশ বান্ধব হবে। গুরুত্ব কী রয়েছে? এটি ভারতের জেলা বিচার বিভাগীয় স্তরে সম্পূর্ণ ডিজিটাইজেশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে। এই যে মডেলটি রয়েছে, এই মডেলটি দেশের অন্যান্য জেলা আদালতগুলির ওপর একটি উদাহরণ হিসেবে কাজ করবে বলে আশাবাদী আমরা, এবং পুরো বিচার প্রক্রিয়া। তো কেরল সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। কেরল সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে কেরলের রাজ্যপাল যিনি রয়েছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, মুখ্যমন্ত্রী রয়েছে পিনরাই বিজয়ন, রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম লোকেশন এই যে ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আরব সাগরের রানী যে কোচিন বন্দর, এই যে এখানে রয়েছে কোচিন বন্দর, এই আরব সাগরের রানী বলা হয়। কেরালার কোঝিকোড়কে সম্প্রতি ইউনেস্কো দ্বারা সাহিত্যের শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। কোঝিকোড় স্থানটিকে সাহিত্যের শহর, এই যে কোঝিকোড় জায়গাটা, এখানকার এই জায়গাটাকে ইউনেস্কো সাহিত্যর শহর হিসেবে ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন 2 নম্বর রয়েছে, দিল্লি পুলিশের চালু করা অপারেশন মিলাপ উদ্যোগটি প্রাথমিকভাবে কোনটির সাথে সম্পর্কিত এই অপশনগুলির মধ্যে? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি। তার আগে বলে দিই, আমি এগুলো এমসিকিউ ফরম্যাটে আনছি, নিজেই বলছি আর নিজেই উত্তর দাগিয়ে নিচ্ছি এমন নয়। এমসিকিউ এই সবগুলোই হচ্ছে নতুন প্রশ্ন, আমি এমসিকিউ ফরম্যাটে এই জিনিসগুলো আপনাদের সামনে শুধু রাখছি, এটাই যা। নিখোঁজ শিশুদের খুঁজে বের করা এই অপারেশনটার মাধ্যমে তাদের পরিবারের সাথে পুনরায় তাদেরকে একত্রিত করা, অর্থাৎ মিলিত করা, খুঁজে দেওয়া সন্তানদের, তাদের পরিবারের সাথে আবার সাক্ষাৎ করিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া, এটিই হচ্ছে দিল্লি পুলিশের অপারেশন মিলাপ। দিল্লি পুলিশের অপারেশন মিলাপের অধীনে 1300 জনের বেশি নিখোঁজ ব্যক্তি, অর্থাৎ শিশুকে, যার লক্ষ্য ছিল নিখোঁজ শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, মূল বিষয় অপারেশনের মূল বিষয় হচ্ছে যে অপারেশন মিলাপ হচ্ছে দিল্লি পুলিশের একটি উদ্যোগ, যা নিখোঁজ শিশুদের তাদের বাবা মায়ের সাথে পুনরায় একত্রিত করে। এই প্রকল্পের মধ্যে রয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র, শিশু যত্ন প্রতিষ্ঠানে রাখা শিশুদের পরীক্ষা করা। এটি এমন শিশুদের শনাক্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে যারা তাদের পরিবারের সাথে যোগাযোগ হারিয়ে থাকতে পারেন। এই উদ্যোগটি এফআইআর নিবন্ধন, মানব পাচার বিরোধী পদক্ষেপ পরিপূরক হিসেবে কাজ করে থাকে। অতিরিক্ত তথ্য, দিল্লিতে নিখোঁজ শিশুদের পরিস্থিতি। উল্লেখিত বছরের দিল্লিতে 2100 জনেরও বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ শিশুদের অধিকাংশই ছিল মেয়ে। অনেক ঘটনা পারিবারিক বিবাদ এবং পেয়ার চাপ, পাচারের ঝুঁকি, এইগুলো সব সমস্যা ছিল সম্পর্কিত। পুলিশি উদ্যোগ, এজেন্সিগুলোর সাথে সমন্বয়, সচেতনতা, এগুলো হচ্ছে পুলিশ করেছে। এজেন্সি, এনজিও, এগুলো যে আছে, এনজিওর সাথে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এগুলোর সাথে পুলিশ একত্রিত হয়ে এই অপারেশনটাকে চালিয়েছে। সমস্ত জেলায় মানব পাচার বিরোধী ইউনিটটি স্থাপন করা হয়েছে। দুর্বল পরিবারের শিশুদের ছবি তোলার জন্য পেহচান প্রকল্প শুরু করা হয়েছে। কার্যকারী তাৎপর্য, নিখোঁজ শিশুদের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করে শিশু সুরক্ষা প্রক্রিয়া জোরদার করে পরিবার থেকে শিশুদের দীর্ঘমেয়াদী বিচ্ছেদ কমানোর জন্য লক্ষ্য রাখে। তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ দিল্লি পুলিশের তরফ থেকে। 3 নম্বরে রয়েছে আজকের প্রশ্ন। 3 নম্বর, ভারতের কোন রাজ্যে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হতে চলেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা রাজ্য থেকে। হরিয়ানা রাজ্য দেশের প্রথম হাইড্রোজেন ইঞ্জিন চালিত ট্রেন হরিয়ানার ঝিন্দ থেকে সোনিপত রুটে যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই পরিষেবা চালু হলে ভারতবর্ষে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা শুরু হবে বলে আশা করা যাচ্ছে। তারপর বলা হচ্ছে, ট্রেনটি বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেন হতে চলেছে। ট্রেন হাইড্রোজেন চালিত ইঞ্জিন 2400 কিলোওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম। এই ট্রেনটি ব্রডগেজ লাইনে চলবে। একই সঙ্গে সর্বোচ্চ মোট 2500 যাত্রী বহন করার সক্ষম এই ট্রেনটি হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে সমর্থ। এই ট্রেনের ইঞ্জিন 360 কেজি হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে 180 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ভেবে নিন জায়গা 360 কেজিতে 180 কিলোমিটার পথ অতিক্রম করবে, অর্থাৎ প্রতি 1 কিলোমিটার পথে চলার জন্য ট্রেনটি 2 কেজি জ্বালানির প্রয়োজন হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে,
সেকেন্ড খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে দিউ। দমন দিউ যে পড়ছি আমরা, কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, এখানে আয়োজন করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল দিউতে অনুষ্ঠিত হলো খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026 সংস্করণ। এটি ছিল দ্বিতীয় সংস্করণ, যেখানে কর্ণাটক 11টি পদক জিতে বিজয়ী হয়েছে। 3টি স্বর্ণ, 2টি রূপো এবং 6টি ব্রোঞ্জ জিতেছে। শীর্ষ 3টি রাজ্য কর্ণাটক ফার্স্ট হয়েছে, তামিলনাড়ু সেকেন্ড এবং মণিপুর হয়েছে তৃতীয় স্থানে। 3টি করে স্বর্ণপদক, 2টি রৌপ্য পদক জিতেছে। কেজিবিজি অর্থাৎ খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026-এর সামগ্রিক অবস্থান নির্ধারিত হয়েছিল সংশ্লিষ্ট দলগুলির জিতে নেওয়ার ব্রোঞ্জ পদকের সংখ্যার উপর ভিত্তি করে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। 5 নম্বর প্রশ্ন রয়েছে, মোহাম্মদ মুস্তাক সম্প্রতি কোন হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সিকিম রাজ্যের মোহাম্মদ মুস্তাক প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপর বলছে যে নিয়োগ প্রক্রিয়া, বিচারপতিদের কী করে নিয়োগ হয়? তো বিচারপতিদের নিয়োগের জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিরা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সাংবিধানিক কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিয়োগ করা হয়। বিচারিক স্বাধীনতা এবং ধারাবাহিকতা বজায় রাখার এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। বিচারিক উত্তরাধিকারী বিচারপতি মুস্তাক বিশ্বনাথ সমাদ্দার যিনি ছিলেন তার স্থলাভিষিক্ত হয়েছেন, অর্থাৎ এর আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন বিশ্বনাথ সমাদ্দার, তার স্থলাভিষিক্ত, তার জায়গায় তিনি এসেছেন। বিচার বিভাগের মধ্যে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করে ন্যায় বিচারের নিরবিচ্ছিন্ন বিতরণে সহায়তা করে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে ন্যায় বিচার করা হয় এমনটাই বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী সিকিমের প্রেম সিং তামাং, রাজ্যপাল রয়েছে ওম প্রকাশ মাথুর এবং রাজধানী সিকিমের কী রয়েছে? গ্যাংটক। এই যে গ্যাংটক রাজধানী ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি, তার সিকিম রয়েছে একবারে পশ্চিমবঙ্গের মাথার উপরে সিকিম রাজ্যটি অবস্থান করে। পাশে রয়েছে নেপাল, পাশে অর্থাৎ সিকিম রাজ্যের যদি আমরা দেখি পূর্ব সাইডে রয়েছে ভুটান, পশ্চিম সাইডে রয়েছে নেপাল, উত্তর সাইডে রয়েছে চীন উত্তর দিকে, এবং দক্ষিণ দিকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত ট্রানজিট সুবিধা ঘোষণা করলো কোন দেশ? ট্রানজিট সেবা কী জিনিস সেটা এখনই আমরা আলোচনা করব। তো এর সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি। আমরা জানি কিছুদিন আগেই জার্মানির যিনি চ্যান্সেলর তিনি ভারতে এসেছিলেন ফ্রেডরিক, এবং প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক গুজরাটের করেছিলেন। গুজরাটের যে ঘুড়ি প্রতিযোগিতা, যে উৎসব মকর সংক্রান্তি, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি দুদিনের সফরে এসেছিলেন, দুদিনের জন্য। তো এখানে বলা হচ্ছে যে বিবেকানন্দের জন্মজয়ন্তী 2 দিন সফরে ভারতে পা রেখেছিলেন জার্মান চ্যান্সেলর। তারপরেই মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সেখানে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে তারা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এছাড়াও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার, সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন নিয়ে তার 2 দেশের রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। বৈঠকে ভারতীয় ভিসা ফ্রি ট্রানজিটের সুবিধা চালু করার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর। এটা মূলত স্বল্প মেয়াদী একটা ভিসা, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর্যন্ত জার্মানিতে থাকার ক্ষেত্রে ভারতীয় কোনো ভিসা লাগবে না। অর্থাৎ ট্রানজিট ভিসা কী জিনিস? ট্রানজিট ভিসা হচ্ছে যখন আমরা ভারত থেকে ধরুন আমরা আমেরিকা যাব, কিন্তু আমরা টানাই যেতে পারবো না আমেরিকা, অর্থাৎ ভারত থেকে সোজা আমরা আমেরিকায় যেতে পারবো না, মাঝখানে আমাদেরকে কোথাও রেস্ট নিতে হবে বা প্লেন চেঞ্জ করতে হবে, অর্থাৎ জ্বালানি ভরতে হবে প্লেনের মধ্যে, এই সমস্ত সংক্রান্ত সমস্যা থাকে। তো যখন আমরা এখান থেকে আমেরিকা ডাইরেক্ট যেতে পারবো না, মাঝখানে আমাদেরকে কোথাও থামতে হচ্ছে, তো সেই যে দেশটাতে থামতে হচ্ছে সেই দেশটাই যে ভিসাটা লাগে সেটাকেই বলা হয় ট্রানজিট ভিসা। এটা হচ্ছে অল্প সময়ের জন্য, আমরা তো আর ওখানেই যাচ্ছি না, আমরা ওখানে জাস্ট একটু আমরা আমাদের যে অসুবিধা সেটাকে আমরা সমাধান করবো, অর্থাৎ আমাদের জ্বালানি শেষ হয়ে গেছে সেখান থেকে ভরবো, বা যদি আমাদের প্লেন চেঞ্জ করতে হয় কোনো কারণে, তো এই জন্য যে ওখানে যে 24 ঘন্টা বা 72 ঘন্টা বা 48 ঘন্টা যদি থাকতে হয়, তো এই সময়টুকুর জন্য যে ভিসা প্রয়োজন সেই ভিসাটা লাগবে না, এই ভিসাটাকেই বলা হয় ট্রানজিট ভিসা। এটাই হচ্ছে ট্রানজিট ফ্রি ভিসা। দীর্ঘমেয়াদী ভিসা ভারতীয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জার্মানিতে কাজ করতে পারবেন বলেও জানানো হয়েছে। ট্রানজিট ভিসা হলো বলে দিলাম, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। জার্মানি সম্পর্কে এখানে বলেছে চ্যান্সেলর চ্যান্সেলর যিনি রয়েছেন ফ্রেডরিক মেজর, অর্থাৎ ওখানে প্রধানমন্ত্রী টন্ত্রী এগুলো সিস্টেম নাই, ওখানে চ্যান্সেলর বলা হয়, প্রধানমন্ত্রী ওখানে চ্যান্সেলর বলা হয়, জার্মানিতে আমাদের এখানে প্রধানমন্ত্রী বলা হয়। রাজধানী জার্মানির আমরা জানি বার্লিন। ব্ল্যাক ফরেস্ট পর্বত রয়েছে এই জার্মানিতে, জার্মানির লোকেশন আমরা দেখতে পাচ্ছি। জার্মানির উপর দিকে রয়েছে ডেনমার্ক সম্পর্কিত ভিডিও আসছে খুব শীঘ্রই, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সম্পর্কিত। এবং আমরা দেখতে পাচ্ছি জার্মানি নেদারল্যান্ডের সঙ্গে বর্ডার শেয়ার করছে, বেলজিয়াম, লাক্সেমবার্গ, চেক রিপাবলিক, পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, এই কয়েকটা দেশের সঙ্গে জার্মানি বর্ডার শেয়ার করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে জার্মানি যে রয়েছে বাল্টিক সাগর, উত্তর দিকে রয়েছে জার্মানির বাল্টিক সাগর, এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে নর্থ সি অর্থাৎ উত্তর সাগর। এই জিনিসগুলো আমরা ম্যাপ থেকে আলোচনা করতে পারলাম। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যে অবস্থিত মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের জন্য শিলান্যাস করা হয়েছে? তো এটি হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, অপশন সি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের শিলান্যাস করেছেন, অর্থাৎ ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। 4 লেন বিশিষ্ট এই সেতু হবে, 4.75 কিলোমিটার লম্বা সেতু গড়েছে রাজ্যের পূর্ত দপ্তর। খরচ হবে 1670 কোটি, প্রায় 1700 কোটি টাকা। এই সেতু কাকদ্বীপ ও গঙ্গাসাগরের
কচুবেড়িয়াকে জুড়ে দেবে। তো কোন দুটি স্থানকে জুড়বে? কাকদ্বীপ ও গঙ্গাসাগরের কচুবেড়িয়াকে জুড়বে। এর ফলে দুর্গম প্রান্তিক সাগরের জীবন পাল্টে যেতে পারে, অর্থাৎ দুই দিকের মানুষের জীবনধারা বদলে যেতে পারে, দুদিকের মানুষের অনেক উপকার হবে এখান থেকে বলে আশা করা যাচ্ছে। এরপরে পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নেব। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে সিবি আনন্দ বোস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব যিনি রয়েছেন, চিফ সেক্রেটারি যিনি রয়েছেন পশ্চিমবঙ্গের, সম্প্রতি চেঞ্জ হয়েছে নন্দিনী চক্রবর্তী, এর আগে ছিল মনোজ পন্থ। তো মনোজ পন্থ এখন বর্তমান সময়ে মুখ্যমন্ত্রীর চিফ সেক্রেটারি হয়েছে এবং পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি রয়েছে নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ডিরেক্টর জেনারেল রয়েছেন মনোজ ভার্মা স্যার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন সুজয় পাল। জাপানের ওয়াকামা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি নারী ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট উপাধি দিয়েছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার জন্য। এটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। 8 নম্বর আমরা দেখব প্রশ্ন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি দেবরাজ উসারকে অতিক্রম করে কর্ণাটকের দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধারামাইয়া, অপশন এ। কর্ণাটকের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী পদে থাকার যে রেকর্ডটি এতদিন ডি দেবরাজ উসারের কাছে ছিল তা দখল করে নিল সিদ্ধারামাইয়া। ডি দেবরাজ উসার 2 মেয়াদের মোট 7 বছর তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ফার্স্ট টার্ম ছিল 1972 থেকে 77 এবং 1978 থেকে 80। কর্ণাটকের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সিদ্ধারামাইয়া। ইতিমধ্যে সেই সীমাকে অতিক্রম করার পথে রয়েছে। সিদ্ধারামাইয়া প্রথম দফায় 2013 থেকে 2018 সাল পূর্ণ মেয়াদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। এরপর 2023 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি গুয়াহাটিতে উদ্বোধন করা হয়েছে সংস্কারশালা। প্রাথমিকভাবে সংস্কারশালা একটি উদ্যোগ শুরু করা হয়েছে আসামের গুয়াহাটিতে। এটি কী জন্য শুরু করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিশোর কিশোরীদের দক্ষতা ভিত্তিক বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য। আসামের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য গুয়াহাটিতে সংস্কারশালা কর্মসূচি উদ্যোগ করেছেন। নৈতিক শিক্ষাকে আনুষ্ঠানিক শিক্ষার সাথে একত্রিত করার উপর দৃষ্টি দেওয়া হয়েছে। সংস্কারশালা 4 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এটি নীতিশাস্ত্র, সহানুভূতি, শৃঙ্খলা, সাংস্কৃতিক মূল্যবোধের উপর জোর দিয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে দায়িত্বশীল এবং মূল্যভিত্তিক নাগরিক তৈরি করা। এটি আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সাথে নৈতিক ভিত্তিতে সুষম করার চেষ্টা করা হয়েছে। আজকের শেষ প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয়? আমরা প্রত্যেকেই জানি ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয় 15ই জানুয়ারি। এটি ছিল ভারতের 78তম আর্মি দিবস। এই দিনটি দেশের সীমান্ত রক্ষাকারী, সংকটের সময় বেসামরিক নাগরিকদের সমর্থন, সৈন্যদের ত্যাগ, সাহস, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি আমরা পালন করে থাকি। সেনা দিবস উদযাপন স্মরণের সাথে আধুনিক সামরিক প্রদর্শনীর সমন্বয় করা হয়, অর্থাৎ আমাদের কাছে কী কী পরিমাণ অস্ত্র রয়েছে, কী অস্ত্র রয়েছে না রয়েছে সেগুলোকে আমরা কী করি, শো করি দিল্লিতে। ঐতিহ্য এবং রূপান্তর উভয়কেই প্রতিফলিত করে 2026 সালের ভারতীয় সেনা দিবসের থিম হচ্ছে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। ব্রিটিশ আমলে 1895 সালের 1 এপ্রিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি গঠিত হয়েছিল। স্বাধীনতার পর যদি দেখি তাহলে 1947 সালে ভারতের স্বাধীন হলেও 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার পর সম্পূর্ণরূপে এটি স্বাধীনভাবে ভারতীয় সেনাবাহিনীতে পরিণত হয়। সেনা দিবস 15ই জানুয়ারি 1949 সালে ফিল্ড মার্শাল যিনি ছিলেন আমাদের KM কারিয়াপ্পা প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এই দিনটিতে, 15ই জানুয়ারি দিনটিতে। তাই জন্য এই দিনটিকে স্মরণ রাখার জন্য পালন করা হয়েছে। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 15ই জানুয়ারি সেনা দিবস পালন করা হয়। বর্তমান ইন্ডিয়ান আর্মির সেনাপ্রধান কে রয়েছেন? তো লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। আজকে আমরা আবার জিকে ইতিহাস থেকে আমরা 10টা প্রশ্ন রেখেছি, আশা করছি তোমাদের পছন্দ হবে। তো প্রথম প্রশ্ন বলছে ভারতের মনসবদারি ব্যবস্থাকে প্রবর্তন করে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি শুরু করেছিলেন আকবর। খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? বাবরের সাথে হয়েছিল খানুয়ার যুদ্ধ রানা সংগ্রামে 1527 খ্রিস্টাব্দে। বাবর ভারতে আসার পরে মোট 4টি যুদ্ধ করেছিল 1526 থেকে 1530। 26, 27, 28, 29 এবং 30 সালে বাবর মারা যায়। কীভাবে শের শাহের মৃত্যু হয়? কালিঞ্জার দুর্গ অবরোধের সময় বিস্ফোরণে শের শাহের মৃত্যু হয়। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? সম্রাট আকবর গুজরাট জয়ের স্মৃতিস্বরূপ এই দরজাটি নির্মাণ করেছিলেন। সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল? হুমায়ুনের। তিনি বই পড়তে পড়তে যাচ্ছিলেন ইসের মধ্যে, অর্থাৎ পাঠাগার লাইব্রেরিতে ছিলেন তিনি, এবং সেখানকার সিঁড়ি থেকে পিছলে গিয়ে ফসকে গিয়ে তিনি মারা যান। হুমায়ুননামা গ্রন্থটি কে লেখেন? হুমায়ুননামা গ্রন্থটি হচ্ছে হুমায়ুনের, তার বোন যে ছিল ভগিনী গুলবদন বেগম এই বইটি লিখেছিলেন। গ্রন্থটি কোন দুজন মোগল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন? বাবর ও জাহাঙ্গীর। আকবর প্রতিষ্ঠিত ইবাদতখানা কোথায় রয়েছে? এটি রয়েছে ফতেপুর সিকরিতে। কোন শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন? পঞ্চম শিখ গুরু গুরু অর্জুনকে। গুরু অর্জুন দেব যিনি ছিলেন তাকে হত্যা করেছিলেন। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। তো এই ছিল আজকে জিকে থেকে 10টা প্রশ্ন। আশা করছি এই সেশনটি তোমাদের পছন্দ হয়েছে। ভবিষ্যতের জন্য তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট যা পারবে করে দিবে। ভিডিও দেখার জন্য ততক্ষণ সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।